এই ভিডিওতে ক্লাস 10-এর 2019 মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 402 পেজের এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যাগুলো সলভ করে দেওয়া হয়েছে। আর তোমাদের যে সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়েছো টেস্ট পেপারের পেজ নাম্বার আর কোয়েশ্চেন নাম্বার, সেগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে। আর আরও কিছু বাকি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, খুব তাড়াতাড়ি সেগুলো সলভ করে দেওয়া হবে। ফার্স্ট কোয়েশ্চেন, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? সম্পূরক কোণ আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদের বলা হয় পরস্পরের সম্পূরক কোণ। আর যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে বলা হয় তাদের পরস্পরের পূরক কোণ। তাহলে 60 ডিগ্রির সম্পূরক কোণ আমাদের জানতে চাইলে আমরা 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রিটা মাইনাস করি, অর্থাৎ 180 - 60 ডিগ্রি হবে 60 ডিগ্রির পূরক কোণ। ইজিলি যেটা আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। কিন্তু অপশানে কোণগুলো ষষ্ঠিক পদ্ধতিতে না বৃত্তীয় পদ্ধতিতে আছে। তাহলে আমরা ফার্স্টে কী করব, এই 120 ডিগ্রিটাকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করার জন্য π/180 রেডিয়ান দিয়ে মাল্টিপ্লাই করব ঠিক এইভাবে। তাহলে খুব ইজিলি আমরা পেয়ে যাবো অ্যান্সারটা 0 0 6 দিয়ে কাটলে 2 3, তাহলে 2π/3 হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। দেখা যাক কত নম্বর অপশন। সি নাম্বার অপশন হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। সেকেন্ড কোয়েশ্চেন, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি, আয়তন ভি হলে নিচের কোণটি সঠিক? তাহলে ফার্স্টে আমরা এখানে ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরে নিই। কোয়েশ্চেন নাম্বার 2 আমরা এখানে সলভ করছি, তোমরা পরীক্ষাতেও এরকমই করার চেষ্টা করবে। এখানে কোয়েশ্চেনটা সলভ করবে রাফ ওয়ার্কের মতো, আর এখানে অ্যান্সারটা লিখবে, কারণ এমসিকিউ এর ক্ষেত্রে কোয়েশ্চেন সলভ করাটা খুব জরুরি না, কিন্তু আমাদের শিওর হওয়ার জন্য কোয়েশ্চেনটা সলভ করাই উপযুক্ত হবে। এখানে আমরা ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ একক। ধরি ঘনকটির প্রতিটি ধার বা প্রতিটি বাহু এ একক। তাহলে যেহেতু ওরা বলেছে ভি হচ্ছে ঘনকটির আয়তন, সুতরাং আমরা ইজিলি করতে পারি ভি = a কিউব। এখানে ভি এর কোনো একক দেওয়া নেই, সেই ধরুন আমরা ভি = শুধু সংখ্যামানটাই লিখলাম a কিউব। অন্য জায়গায় ওরা বলেছে ডি হচ্ছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এক্ষেত্রে আমাদের বাহুর দৈর্ঘ্য এ, সুতরাং ডি = আমরা লিখতে পারি √3a। এখানে এটা অবশ্যই রুটের বাইরে আছে, তাহলে ভি আর ডি এর মান আমরা এখানে পেয়ে গেলাম। এবার যদি কোনোভাবে আমরা ভি আর ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের রাশিটাকে এমনটা করতে হবে যে এখানে যেহেতু এ কিউব টার্ম আছে, আমরা যদি মানটা তুলনা করতে চাই দুটো সমীকরণের এ কিউব দিয়ে, এই রাশিটাকেও আমরা ওদের বোথ সাইডে ঘন করতে হবে। বোথ সাইডে ঘন করলে এখানে আমরা পাবো ডি কিউব = √3a এর হোল কিউব, যা থেকে আমরা পেয়ে যাচ্ছি ডি কিউব = 3√3, কারণ √3 কিউব হবে 3√3, তোমরা বুঝতেই পারছো, আর এ কিউব। এইবার এই এ কিউবের জায়গায় যদি আমরা এই সমীকরণটা থেকে প্রাপ্ত ভি এর মানটা বসিয়ে দিই, তাহলে রাশিটা এমনটা দাঁড়াচ্ছে যে ডি কিউব = 3√3v। তাহলে তোমরা এখানে দেখো কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা অপশনগুলো যেগুলো আছে তার মধ্যে এটা আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, 3√3v = ডি কিউব। আর আমাদের এক্ষেত্রে বেরোচ্ছে ডি কিউব = 3√3v। এক্ষেত্রে আমরা কি করলাম, এই কিউবের মানটা তুলনা করলাম। ফার্স্ট সমীকরণে এই কিউবের যে মানটা ছিল ভি, সেটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এই সমীকরণটা পেলাম। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। এখানে বলেছে এ বি সি এর বিনিয়োগ করা মূলধনের অনুপাত 3:4:5, তাদের লাভের অনুপাত 9:6:5 হলে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত হবে। বিনিয়োগের সময়ের অনুপাত এখানে জানতে চেয়েছে। এই কোয়েশ্চেনটা যদি আমরা জাম্প করে করি তাহলে খুব সহজেই হবে, কিন্তু বোঝার স্বার্থে আমরা কোয়েশ্চেনটা একটু বড় করে করব। কোয়েশ্চেন নাম্বার 3, ওরা এখানে আমাদের বলে দিয়েছে যে ওদের দেওয়া মূলধনের অনুপাত 3:4:5, সেটাকে আমরা ধরে নেব। ধরি এ বি সি এর মূলধনের পরিমাণ যথাক্রমে আমরা জানি অনুপাত জানা থাকলে আমরা একটা ধ্রুবক তাদের সঙ্গে নিয়ে খুব সহজে এটা আমরা ধরতে পারি। তাহলে মূলধনের পরিমাণ আমরা যথাক্রমে ধরে নিচ্ছি 3x
3x টাকা, 4x টাকা আর 5x টাকা। তাহলে এখানে আমরা মূলধনের পরিমাণটা ধরে নিলাম। এবার যেটা আমাদের, যার অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে সেটা ধরে নিই। ধরি, এখানে লিখে দিতে পারো তোমরা, আরও ধরি, তাদের মূলধন বিনিয়োগের সময় যথাক্রমে, তোমরা চাইলে এখানে বছরও একক দিতে পারো বা শুধু এককও লিখতে পারো, যথাক্রমে এ বছর, বি বছর, সি বছর, এমনটা আমরা নিয়ে নিলাম। এর অর্থ হচ্ছে এই যে এ তার মূলধন 3x টাকা এ বছর খাটায়, বি তার মূলধন 4x টাকা বি বছর খাটায়, আর সি তার মূলধন 5x টাকা সি বছর খাটায়। তাহলে যেহেতু মূলধনের অনুপাতেই প্রাপ্ত লাভ্যাংশ বণ্টিত হয়, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো, অতএব তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত (3x into A is to 4x into B is to 5x into C। যেখান থেকে আমরা পাচ্ছি রাশিটা এমন, 3ax is to 4bx is to 5cx। তাহলে এটা হচ্ছে তাদের লাভ্যাংশের অনুপাত। আর কোয়েশ্চেনে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে লাভ্যাংশের অনুপাত 9:6:5। তাহলে এটা আর 9:6:5 যদি সমান হয় তাহলে আমরা পাচ্ছি, এখানে দেখো যেহেতু এক্সটা এমনিই সরে যাচ্ছে, তাহলে আমরা রাশিটাকে এইভাবে লিখতে পারি 3a:4b:5c। এটা হচ্ছে আমাদের অনুপাত। আর বইয়ে বলে দেওয়া অনুপাতটা হচ্ছে এমনটা, কোয়েশ্চেনে বলে দাও 4a:4b:5c, এটা আমাদের অনুপাত। আর বইয়ের অনুপাতটা যদি আমরা তুলনা করি সেটা হচ্ছে এমনটা 9:6:5। এবার এখান থেকে আমাদের a:b:c নির্ণয় করতে হবে। এবার যদি আমরা অনুপাত আকারে প্রকাশ করি তাহলে রাশিটা এমন দাঁড়াচ্ছে 3a:4b equals to 9:6, অর্থাৎ ফার্স্টের দুটোর সঙ্গে ফার্স্টের দুটো। একইভাবে 4b:5c equals to 6:5। যেখান থেকে আমরা ইজিলি 3a/4b পেয়ে যাচ্ছি 9/6, অর্থাৎ a/b হচ্ছে 9/6 ইন্টু 4/3। আশা করি তোমরা বুঝতে পারছো, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ক্রস মাল্টিপ্লিকেশন না, এই পার্টটা এখানে মাল্টিপ্লাই ছিল, এখানে ডিভাইডেড করলাম। 3 3 = 9 আর 2 2 = 4, 3 2 = 6। তাহলে a/b আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে এমনটা যে a/b ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে এখানে 2 তোমরা দেখতে পাচ্ছ 2/1। একইভাবে আমরা সেকেন্ড টার্মটায় আসছি, অর্থাৎ b/c বের করব। এক্ষেত্রে আমাদের 4b/5c ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 6/5। সুতরাং b/c ইকুয়ালস টু আমাদের আসছে 6/5 ইন্টু 5/4, অর্থাৎ কাটাকাটির পর আমরা পাচ্ছি b/c ইকুয়ালস টু 3/2। এবার এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে a/b আমাদের 2/1, অর্থাৎ এখানে b এর অনুপাত 1 আর এখানে b/c হচ্ছে 3/2, অর্থাৎ আমাদের অনুপাতটা এমনটা আসছে যে a/b হচ্ছে 2:1, অপরপক্ষে b/c হচ্ছে 3:2। সুতরাং b এর অনুপাতটা উভয় ক্ষেত্রে সমান করার জন্য আমরা এই অনুপাতটার লব ও পূর্বপদ ও উত্তরপদকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি 6:3। তাহলে আমরা a/b/c ইজিলি করতে পারি 6:3:2। আশা করি বোঝাতে পারলাম, যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার ফার্স্টের অপশানটা, অপশান নাম্বার এ। তাহলে আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ। নেক্সট হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, 5 সেমি ও 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? তোমরা জানো দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হয় বৃত্ত দুটির
ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি সমান, কারণ এই ক্ষেত্রে এই ছবিটা থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি বৃত্ত দুটো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য যোগ এর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সুতরাং এই ক্ষেত্রে বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 5 + 7 সেমি, অর্থাৎ 12 সেমি, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি এর অ্যান্সার। তাহলে 4 নম্বর কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে অপশন বি। নাম্বার কোয়েশ্চেন, এক্স ভ্যারাইজেস ওয়াই এবং জেড ভ্যারাইজেস 1/y হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, ওরা যে জিনিসটা দিয়ে দিয়েছে সেটা নিয়ে যদি আমরা কাজ করি, সেটা হচ্ছে এক্স ভ্যারাইজেস ওয়াই আর অন্যটা হচ্ছে জেড ভ্যারাইজেস 1/y। তোমরা চাইলে এখানে দুটো অশূন্য ভেদ ধ্রুবক k1 k2 কে ইউজ করলে দুটো ভেদ সম্পর্ক থেকে দুটো সমীকরণ খুব সহজেই পেয়ে যাবে। এমনটা এখান থেকে পাচ্ছি আমরা x = k1y, এখান থেকে পাচ্ছি y = z = k2/y, যেখানে k1 আর k2 অবশ্যই অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই সমীকরণ থেকে যদি আমরা y এর ভ্যালুটা বের করতে চাই, সেটা হচ্ছে এমনটা যে y = k2/z, আর y এর এই মানটা আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই, তাহলে রাশিটা এমনটা দাঁড়াচ্ছে x = k1 × k2/z। অর্থাৎ এই দুটোর মধ্যে যদি আমরা x আর z এর মধ্যে সম্পর্ক, ভেদ সম্পর্ক নির্ণয় করতে চাই, তাহলে সেটা হচ্ছে x ভ্যারাইজেস 1/z, কারণ এখানে k1 আর k2 উভয়ই পৃথকভাবে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এদের গুণফলও ভেদ ধ্রুবকই হবে। তাহলে এখানে আমরা করতেই পারি x ভ্যারাইজেস 1/z, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ এর অ্যান্সার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম, ভি নাম্বার কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার এ। নেক্সট হচ্ছে 6 নাম্বার কোয়েশ্চেন, সামেশন অফ fi di = 400, সামেশন অফ fi = 50, a = কল্পিত গড় 52 হলে যৌগিক গড় নির্ণয় করো। তোমরা যৌগিক গড় নির্ণয়ের অ্যাজিউম মেথড অর্থাৎ কল্পিত গড় পদ্ধতি করে থাকলে তোমাদের মনে থাকবে যে যৌগিক গড়ের ফর্মুলাটা হয় x bar = a plus summation of fi di divided by summation of fi। তো এই ক্ষেত্রে অঙ্কটা খুবই সোজা, কারণ আমাদের প্রয়োজনীয় সবগুলোর মানই বলে দিয়েছে। তাহলে a এর জায়গায় আমরা বসাই 52, যেটা ওরা বলে দিয়েছে কল্পিত গড়, সামেশন অফ fi di ওরা বলে দিয়েছে 400, আর সামেশন অফ fi ওরা বলে দিয়েছে 50। ক্যালকুলেট করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8, তাহলে 52 + 8 হচ্ছে 60, তাহলে x বারের ভ্যালু হচ্ছে 60, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার বি, অর্থাৎ 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার বের হচ্ছে অপশন বি। শূন্যস্থানে ফার্স্ট কোয়েশ্চেন, চক্রবৃদ্ধি সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার n বছর পর সমূল চক্রবৃদ্ধি হবে ড্যাশ। আমরা এখানে ফার্স্টে সমূল চক্রবৃদ্ধি বের করার ফর্মুলাটা লিখে নিয়েছি, যদি সেখানে সুদের পর্ব হয়ে থাকে। এখানে এনটা অর্থাৎ এই যে r/n তোমরা দেখছো, আর এখানে এনটা আছে, এই এনটা হচ্ছে আমাদের বছরে যতগুলো সুদের পর্ব থাকবে, অর্থাৎ বছরে সুদের পর্ব সংখ্যা। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্কের ক্ষেত্রে। আর এখানে আমরা টিটাকে ধরেছি বছর, যদিও কোয়েশ্চেনে ওরা এনকেই বছর ধরেছে, তো এই জায়গাটা আমাদের একটু করার সময় খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেহেতু বার্ষিক সুদের পর্ব 3 মাস, তাহলে আমরা ফার্স্টে বের করে নেব, অতএব বছরে সুদের পর্ব সংখ্যা (12/3) অর্থাৎ 4টে, সুতরাং বছরে 4টে সুদের পর্ব হবে। অর্থাৎ এই ফর্মুলা যদি আমরা ইউজ করতে চাই, যেখানে পি হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ, আর হচ্ছে সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার, আর এন হচ্ছে বছরের সুদের পর্ব, তাহলে এই এন এর জায়গায় আমাদের 4 বসানো উচিত, আর এই টি এর জায়গায় যত বছরের সুদ আমরা নির্ণয় করছি সেটা বসানো উচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এমনটা, পি ব্র্যাকেটে 1 + r/4/100 টু দি পাওয়ার 4n। এন আমরা এখানে এই কারণে বসালাম, আমি তোমাদের আবারও বলে দিই, আমি এখানে টি লিখেছিলাম সুদের সময়, অর্থাৎ যে সময়ের জন্য সুদটা জানতে চেয়েছে, যত বছরের জন্য সেটা, কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে ওরা বলে দিয়েছে যে সময়টা হচ্ছে n বছর, তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য আমরা এখানে টি না বসিয়ে n বসালাম। তাহলে আমাদের সমূল চক্রবৃদ্ধির পরিমাণটা দাঁড়াচ্ছে এমনটা, যদি আমরা একটুখানি ক্যালকুলেশন করে নিই এখানে, তাহলে রাশিটা এমনটা দাঁড়াবে 1 + r/400
টু দি পাওয়ার 4n টাকা। এটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। পি টাকার r% হারে 3 বছর বার্ষিক সুদের পর্ব হলে n বছরে সমল চক্রবৃদ্ধি। তাহলে আমরা শূন্যস্থানে এটাই লিখব। যেহেতু শূন্যস্থানে টাকার পরিমাণও লেখা নেই, ওই জন্য আমরা সম্পূর্ণ রাশিটা প্লাস তার সাথে টাকাটাও লিখব। অর্থাৎ উত্তরটা লিখবে এইভাবে 1 প্লাস r/400 হোল টু দি পাওয়ার 4n টাকা। নেক্সট শূন্যস্থান, কোনো বৃত্তের দুটো সমান যায় কেন্দ্র থেকে ড্যাশ। আমরা অনেকেই জানি কোনো বৃত্তের দুটো সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। যদি আমরা নির্ণয় করতে চাই ব্যাপারটা, তাহলে এইভাবে নির্ণয়ও করতে পারি। তোমরা দেখো, আমরা ধরে নিলাম এটা একটা জ্যা আর এটা একটা জ্যা, যাদের দৈর্ঘ্য সমান। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। তাহলে বৃত্তটা থেকে জ্যায়ের দূরত্ব আমরা কীভাবে বের করতে পারি? এটা যদি বৃত্তের ব্যাসার্ধ হয় আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব দূরত্ব হয়, তাহলে সেই দরুন এটা আমরা তখনই পাবো যখন এটা √ ব্যাসার্ধ মাইনাস এই অংশটা হবে, অর্থাৎ সম্পূর্ণ জ্যায়ের অর্ধেকটা হবে। তাহলে এই ক্ষেত্রে, অর্থাৎ এই জ্যাটার ক্ষেত্রে যদি আমরা তা বের করতে চাই, এই ক্ষেত্রেও তাই হবে। যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য দুটো বৃত্তের ক্ষেত্রেই সমান এবং জ্যা দুটোর দৈর্ঘ্য সমান হওয়ার দরুন তাদের অর্ধেক অংশ, অর্থাৎ এই অংশটা আর এই অংশটার দৈর্ঘ্য সমান হবে। সুতরাং তাদের কেন্দ্র থেকে লম্ব দূরত্বও সমান হবে, কারণ লম্ব দূরত্ব বের করার সময় আমরা কি করব? এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করব এই জ্যায়ের ক্ষেত্রে, আর এই জ্যায়ের ক্ষেত্রে করব এটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। তাহলে এইটা আর এইটা সমান, আর এইটা আর এইটা সমান হওয়ার দরুন এটা আর এটা অবশ্যই সমান হবে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হলো। শঙ্কুর ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে তোমরা দেখতে পাবে শীর্ষবিন্দুর সংখ্যা এই একটাই আছে। তাহলে একটি মাত্র শীর্ষবিন্দু সংখ্যা বিশিষ্ট ঘনবস্তু শঙ্কুই বলতে পারি। অপরপক্ষে অন্যগুলো যদি দেখি, মানে অন্যান্য ঘনবস্তুগুলো, তাদের কেন হবে না বলে দিই। একটা ঘনকের ক্ষেত্রে আমরা ইজিলি দেখতে পাই, ঘনকের ক্ষেত্রে অনেকগুলো শীর্ষবিন্দু হচ্ছে, একটা হওয়ার তো প্রশ্নই হয় না। তাহলে ঘনকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 8টে শীর্ষবিন্দু হয়। একটা লম্ববৃত্তাকার চোঙকে যদি আমরা দেখি, তাহলে তার ক্ষেত্রে কোনো শীর্ষবিন্দুই থাকে না, কারণ তার উপর এবং নিচের তলটা বৃত্তাকার তল। একইভাবে গোলকেরও কোনো রকম শীর্ষবিন্দু থাকে না। সুতরাং আমাদের যে সমস্ত জিনিসগুলো পাঠ্যক্রমে আছে তার মধ্যে শঙ্কু হচ্ছে একমাত্র জিনিস যেটা একটি মাত্র শীর্ষবিন্দু থাকে। আর অন্য কোনোটা শীর্ষবিন্দু থাকার মধ্যে ঘনক বা আয়তঘনক থাকে, কিন্তু তার সংখ্যা একটা অবশ্যই নয়, তার চেয়ে অনেক বেশি। তাহলে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে একটি মাত্র শীর্ষবিন্দু বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। নিরূপক >0 এবং অপূর্ণ বর্গ হলে দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণে বীজের প্রকৃতি নির্ণয় করে নিরূপক, যেটা কোনো আইডিয়াল সমীকরণের ক্ষেত্রে b² - 4ac হয়। আইডিয়াল সমীকরণ বলতে ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তার নিরূপক হয় b² - 4ac। আমরা জানি কোনো ক্ষেত্রে যদি b² - 4ac মানটা 0-র চেয়ে বেশি হয় তাহলেই বীজদ্বয় বাস্তব হয়, কিন্তু যদি মানটা 0-র সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব হওয়ার সাথে সাথে তারা সমানও হয়। কিন্তু যদি বীজদ্বয় সমান না হয়ে তার চেয়ে বড় হয়, তাহলে বীজ দুটো বাস্তব তো হয় কিন্তু পরস্পর সমান হয় না, বাস্তব হয় এবং তারা পরস্পর অসমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা বলেছে নিরূপক >0 এবং অপূর্ণ বর্গ হলে দ্বিঘাত সমীকরণটি বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে, সেখানে বাস্তব ও অসমান হবে। 5 নম্বর কোয়েশ্চেন। সূর্যালোকে কোনো ব্যক্তির যখন ছায়া তৈরি হয় না তখন সূর্যের উন্নতিকোণ ড্যাশ হয়। এখানে আমরা একটা জিনিস বলি, শুধুমাত্র 0 ডিগ্রি ছাড়া, 0 ডিগ্রি তো উন্নতিকোণ কখনো হতেই পারে না, তাছাড়া যে কোনো সূক্ষ্ম কোণের ক্ষেত্রেই সূর্যের উন্নতিকোণ যে কোনো একটা ছায়া তৈরি করবে। আমি কি বললাম, প্রশ্নের অ্যান্সারটা এই রকম যে যদি 0 ডিগ্রি না হয়, 0 ডিগ্রি ব্যতীত যে কোনো সূক্ষ্মকোণ, অর্থাৎ এই কোণটাকে সূক্ষ্মকোণ আমরা ধরছি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে সূর্যের
উন্নতিকোণ যদি সূক্ষ্মকোণ হয়ে থাকে তবে ছায়া অবশ্যই তৈরি করবে। কিন্তু যদি এই উন্নতিকোণটা এরকমভাবে সূক্ষ্মকোণ না থেকে একটা লম্ব এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সূর্যটা এই জায়গায় থাকবে, যেটা দণ্ডায়মানভাবে সেই দণ্ডটার উপর থাকার ফলে তার কোনো রকম ছায়া তৈরি হওয়ার কোনো অবকাশই নেই। তাছাড়া যদি 90 ডিগ্রির চেয়ে কোনো রকম ছোটো কোণ হয় তাহলেই তার ক্ষুদ্রাকৃতি ছায়া তৈরি হবে। কিন্তু এই ক্ষেত্রে যদি সেই কোণটার মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ একবারে লম্বভাবে সূর্য অবস্থান করে দণ্ডের উপর, তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই ছায়া তৈরি সম্ভব না। তোমরা বুঝতেই পারছো, কারণ এইভাবে যদি সূর্য থাকে তাহলে তার ছায়াটা কোথায় হবে? ছায়া আর তার ক্ষেত্রে যে ডিস্টেন্সটা প্রয়োজন হয় সেটা তো এখানে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে যেমন এই ছবিটা যদি তোমরা একটু দেখো, তাহলে এই ক্ষেত্রে সূক্ষ্মকোণ হওয়ার দরুন আমাদের এই অংশটা ছায়া পাচ্ছি আমরা, কিন্তু এই ক্ষেত্রে সেরকম উন্নতিকোণ তো হচ্ছেই না। উন্নতিকোণটা আমাদের শনাক্ত করতে গেলে 90 ডিগ্রি এইভাবে শনাক্ত করতে হচ্ছে বা এইভাবে শনাক্ত করতে হচ্ছে, এক্ষেত্রে আমরা ছায়াটা পাচ্ছি না। তাহলে আমাদের প্রশ্নটার যে অ্যান্সার বেরোচ্ছে, অর্থাৎ 5 নম্বর, সূর্যের উন্নতিকোণ ড্যাশ হতে হবে, সেটা হবে সূর্যের উন্নতিকোণ 90 ডিগ্রি হতে হবে। আমাদের 6 নম্বর কোয়েশ্চেন, নিচের পরিসংখ্যা বিভাজনে সংখ্যাগুলো মান। খুব সিম্পল কোয়েশ্চেন, আমরা জানি যার পরিসংখ্যা সবচেয়ে বেশি সেটাই হয় আমাদের সংখ্যাগুলো মান। তাহলে এই ক্ষেত্রে আমাদের 7 দেখছি সবচেয়ে বেশি পরিসংখ্যা, যেটা হচ্ছে 15 পরিসংখ্যা, অর্থাৎ আমাদের সংখ্যাগুলো মান হবে 15, অবশ্যই 7 নয়, কারণ পরিসংখ্যার মান 7, যেটা হচ্ছে 15 পরিসংখ্যা, তাই সংখ্যাগুলো মান হবে আমাদের 15। 6 নম্বর কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 3-1 নম্বর, অর্থাৎ সত্য মিথ্যার কোয়েশ্চেন। বলেছে থিটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ডিগ্রি আর হচ্ছে লেস দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অথবা 0 থেকে 90 ডিগ্রির সমান হলে প্রতি ক্ষেত্রের জন্য, প্রতি মানের জন্য কট থিটার মান নির্দিষ্ট আছে। কিন্তু আমরা জানি কট 0 ডিগ্রির ক্ষেত্রে তার ভ্যালু হয় অসংজ্ঞাত, আমরা সবাই জানি। তাহলে এই ক্ষেত্রে নির্দিষ্ট মান আমাদের থাকছে না কট 0 ডিগ্রির, যে শর্তটা ওরা ফার্স্টেই বলেছে, অর্থাৎ থিটা লেস দেন ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার মানে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে যেহেতু তার নির্দিষ্ট মান থাকছে না, সুতরাং এই বিবৃতিটা আমাদের ক্ষেত্রে হচ্ছে মিথ্যা। তিনের 2 নম্বর কোয়েশ্চেন, 1/√3 - 2 এর অনুবন্ধী করণী 1/-√3 - 2। এই অঙ্কটা তোমরা এইভাবে সলভ করতে পারো, অর্থাৎ 1/-√3 - 2, অর্থাৎ যার অনুবন্ধী করণী সেটাকে ফার্স্টে ক্যালকুলেট করে তোমরা এরকম মান পাবে, তার অনুবন্ধী করণী এটা বের করবে, তারপর যেটা অনুবন্ধী করণী ওরা বলেছে সেটাকে ক্যালকুলেট করবে, আর তার অনুবন্ধী করণী এটা পাবে, যেটা এটা আর এটা সমান, অর্থাৎ বিবৃতিটা সত্য। এইভাবে করতে পারো। আর অন্য যেটা করতে পারো সেটা হচ্ছে এইটা, অনুবন্ধী করণী কাদের বলে আমরা জানি, দুটো অনুবন্ধী করণী তখনই হয় যখন করণী দুটো যোগফল এবং গুণফল দুটোই মূলদ সংখ্যা হয়, অর্থাৎ করণী মুক্ত রাশি হয়। তাহলে আমরা এখানে ক্যালকুলেট এইভাবে করি না কেন, দুটো রাশিকেই আমরা এখানে জানি, অর্থাৎ √3 - 2 একটা, অন্যটা হচ্ছে 1/-√3 - 2। এই দুটো রাশিকে আমরা যোগ করে আর গুণ করে দেখি আমরা মূলদ সংখ্যা পাচ্ছি কি পাচ্ছি না। যদি মূলদ সংখ্যা পাই তাহলে এরা দুজন পরস্পর অনুবন্ধী করণী, আর যদি মূলদ সংখ্যা না পাই তাহলে অনুবন্ধী করণী নয়। তাহলে ফার্স্টে আমরা গুণের প্রসিজারটা করে নিই। 1/√3 - 2 ইন্টু এই রাশিটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি √3 + 2 এমনটা। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 1/, মাইনাস কমন নিয়ে নিলে ব্র্যাকেটের ভেতর √3² - 2 অর্থাৎ 1/, -√3² আমরা জানি 3, আর 2 আমরা জানি 4, অর্থাৎ ব্র্যাকেটের ভেতর বেরোবে -1 আর বাইরের -1-এ মাইনাস মাইনাসে +1, 1/1 অর্থাৎ 1 বেরোচ্ছে। তাহলে গুণফল তো মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে, সুতরাং এবার আমাদের চেক করতে হবে যোগফলটা। তাহলে যোগফলটাও চেক করা যাক। 1/√3 - 2 প্লাস 1/-√3 - 2। একইভাবে যোগফলের জন্য আমরা তাই করছি, √3 - 2, এখানে মাইনাসটা কমন নিলে এইখানে মাইনাস হয়ে যাবে, তার ফলে আমরা এখানে পাচ্ছি √3 + 2। আশা করি তোমরা বুঝতে পারলে এখানে রাশিটা আমরা মাইনাস কমন নিয়ে প্লাস মাইনাসে এই রাশিটা এখানে মাইনাস করে দিলাম। এবার আমরা এখানে ভগ্নাংশের যোগটা ভগ্নাংশের বিয়োগ আকারে হয়ে গেল, যার হরে আমরা পাচ্ছি √3 + 2, √3 - 2, আর উপরে পাবো √3 + 2 মাইনাস √3 - 2। এটা ব্র্যাকেটে নিচ্ছি যেন কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা না থাকে।
তাহলে আমাদের রাশিটা এমনটা আসছে, তোমরা দেখতে পাচ্ছ নিচে অবশ্যই √3² মাইনাস 2² উপরে √3 কেটে যাচ্ছে, অর্থাৎ 4 বেরোচ্ছে, আর নিচে এর আগে আমরা এখান থেকে দেখলাম -1 বেরোয়, সুতরাং নিচে -1, যার অ্যান্সার বেরোচ্ছে -4। তাহলে আমরা এখানে কি দেখলাম, এই দুটো রাশির যোগফল আর গুণফল উভয় ক্ষেত্রেই করণী মুক্ত রাশি অর্থাৎ মূলদ সংখ্যা পাওয়া যাচ্ছে। সুতরাং বিবৃতিটা সত্য যে এই সংখ্যাটা অর্থাৎ এই করণীযুক্ত রাশি এর অনুবন্ধী করণী বা এটা এর অনুবন্ধী করণী। হচ্ছে 3 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তা হচ্ছে একটি শঙ্কু। ঠিক আছে, আমরা দেখে নিই। যদি এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ইমাজিন করি আর তার এই রাশিটাকে এটাকে অক্ষ ধরে আমরা একটা পূর্ণ আবর্তন করি, তাহলে রাশিটা এমনটা দাঁড়াবে, তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ত্রিভুজটাকে আমরা এটাকে যদি অক্ষ করতে চাই অতিভুজকে, তাহলে এমনটা দাঁড়াচ্ছে অক্ষটা। আর এটাকে পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটা কতকটা এরকম তৈরি হচ্ছে। আশা করি আমি বোঝাতে পারছি যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে সেটা কতকটা এরকম তৈরি হচ্ছে, যেটা কোনোভাবেই লম্ববৃত্তাকার শঙ্কু তো আর নয়। তাহলে বিবৃতিটা মিথ্যে। আর বিবৃতিটা সত্য হতো যদি অতিভুজ না বলে সমকোণী ত্রিভুজের ভূমি অথবা লম্ব যে কোনো একটাকে অক্ষ ধরে আমরা পূর্ণ আবর্তন করতাম, কারণ এই দুটোর মধ্যে যে কোনো একটাকে অক্ষ ধরে পূর্ণ আবর্তন করলেই তোমরা ইমাজিন করতে পারছো ছবিটা এমনটা আসতো, যেটা একটা শঙ্কু, কিন্তু এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। তাহলে বিবৃতিটা হচ্ছে আমাদের মিথ্যে। 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার বিবৃতিটা মিথ্যে। হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। আমরা এখানে দুটো ত্রিভুজ ফার্স্টে নিয়ে নিই যারা সদৃশ্য। ত্রিভুজ দুটো আমরা এইভাবে নিয়ে নিলাম, একটা হচ্ছে ABC, অন্যটা নিয়ে নিচ্ছি DEF। এক্ষেত্রে যেহেতু ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য, সুতরাং এদের ক্ষেত্রফলের অনুপাত যেটা হবে সেটা যে কোনো একটি অনুরূপ বাহুর স্কোয়ারের অনুপাত হবে। সুতরাং BC² EF² যদি আমরা এখানে ধরি, যেখানে BC আর EF এই সদৃশ্য ত্রিভুজ দুটোর অনুরূপ বাহু, তাহলে আমরা এখানে খুব ইজিলি পেয়ে যাচ্ছি যে এই দুটোর অনুপাতই হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত, যেটা ওরা বলে দিয়েছে যে এদের ক্ষেত্রফল দুটো সমান, সুতরাং এর অনুপাত হচ্ছে 1:1। তাহলে এই দুটো অর্থাৎ BC² বা BC বা EF অনুপাতটাকে ভগ্নাংশের আকারে নিলাম, যেটা হয়ে যাচ্ছে আমাদের 1/1। তাহলে BC/EF = হচ্ছে 1, যার ফল থেকে আমরা পাচ্ছি BC = EF। এর অর্থ এটা দাঁড়াচ্ছে যে এই বাহুটা আর এই বাহুটা শুধুমাত্র অনুরূপ বাহুই নয়, এরা পরস্পর সমান, যেহেতু তাদের ক্ষেত্রফল দুটো সমান, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত 1:1। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তাহলে এই বাহুটা এই ত্রিভুজের AB বাহুর অনুরূপ বাহু যদি এটা হয়, তাহলে এই দুটোও সমান হবে। যেহেতু BC/EF 1:1, সুতরাং AB/DE ও 1:1 হবে যদি AB আর DE যথাক্রমে ত্রিভুজ ABC এর আর DEF এর অনুরূপ বাহু হয়। একইভাবে AC² আর DF² সমান হলে AC/DF ও সমান হবে, 1:1 হবে, অর্থাৎ AC আর DF সমান হবে। তাহলে এই দুটো ত্রিভুজের প্রত্যেকটা বাহু অনুরূপ বাহুগুলো পরস্পর সমান, আর দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান হলে আমরা SSS শর্ত মতে অবশ্যই বলতে পারি যে ত্রিভুজ দুটো পরস্পর সর্বসম। তাহলে বিবৃতিটা সত্য। হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেন, কোনো রাশি তথ্যের সংখ্যা গুণমান একাধিক হতে পারে কি? ধরো এরকম যদি একটা রাশি আসে, তাহলে এর ক্ষেত্রে 5 আছে আমরা দেখতে পাচ্ছি 3টে, আর 6 আছে 3টে, সুতরাং দুটোরই পরিসংখ্যা সমান 3 করে। তাহলে এই ক্ষেত্রে এদের সংখ্যাগুরু মান হবে 5 আর 6 দুটোই। এদের বলা হয় দ্বিভূইষ্ঠক, অর্থাৎ কোনো ক্ষেত্রে দুটো সংখ্যাগুরু মান থাকলে তাদের দ্বিভূইষ্ঠক বলা হয়। তাহলে বিবৃতিটি যেটা বলেছে কোনো রাশি তথ্যের সংখ্যাগুরু মান একাধিক অর্থাৎ একের বেশি হতে পারে, বিবৃতিটা অবশ্যই সত্য। তাহলে ভি নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে সত্য। কোয়েশ্চেন 6 অর্থাৎ VI নাম্বার, সরল সুদ আসল সুদের হার ও সময়ের সঙ্গে যৌগিক ভেদে আছে। এটা হচ্ছে আমাদের সরল সুদের ফর্মুলা, যেখানে I হচ্ছে আমাদের সরল সুদ, আর P হচ্ছে আমাদের আসল বা মূলধন, R হচ্ছে সুদের হার, আর T হচ্ছে আমাদের বছর। আমরা যদি এই ক্ষেত্রে I এর সঙ্গে RTকে ধ্রুবক, RT/100কে ধ্রুবক ভাবি, তাহলে I হচ্ছে I ভ্যারাইজেস P।
একইভাবে যদি আমরা পি আর আরকে ধ্রুবক ভাবি, পি আর ডিভাইডেড বাই 100কে, তাহলে আই হচ্ছে ভ্যারাইজেস টি। একইভাবে যদি আমরা পি আর টিকে বা পি আর টি ডিভাইডেড বাই 100কে ধ্রুবক ভাবি, তাহলে আই হচ্ছে ভ্যারাইজেস আর। তাহলে তো আমরা এখানে তিনটে ভেদের সম্পর্ক পাচ্ছি। যদি এদের যৌগিক ভেদ আকারে লিখতে চাই তাহলে রাশিটা এমন দাঁড়াবে আই ভ্যারাইজেস পি আর টি। আর এখানে এটাকে সমীকরণটা যদি তোমরা দেখো, এক্ষেত্রে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এখানে যে ধ্রুবকটা আমরা ইউজ করে থাকি সাধারণত অর্থাৎ কে, সেটার মান হচ্ছে এই সমীকরণ থেকে আমরা পেয়ে যেতে পারি 1/100। তাহলে আমাদের প্রশ্নটা যেটা মেন ছিল যে পি টি আর অর্থাৎ আসল সুদের হার আর সময় সুদের সঙ্গে সরল সুদের সঙ্গে যৌগিক ভেদে থাকে, তাহলে বিবৃতিটা সত্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে, অর্থাৎ ভিআই নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার সত্য।